আজ আমরা ক্লাস 10-এর অধ্যায়ভিত্তিক জীবনবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরের সেট নাম্বার 2 আলোচনা করব। আসলে আমরা এখানে মাধ্যমিকে যেরকম প্রশ্ন পড়ে, যেরকম 36টা করতে হয় যে শর্ট কোশ্চেন, তাহলে সেই রকমভাবেই আমরা সেট তৈরি করি এবং টিউশন ব্যাচে এগুলো পরীক্ষা নেওয়া হয় এবং তার যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে তার যে দ্বিতীয় সেটটা, তো সেই সেটটার আমরা সলিউশন আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে বলে। অপশন এ সাইন্যাপসিস, অপশন বি সাইন্যাপস, অপশন সি গ্যাংলিয়ন এবং অপশন ডি হচ্ছে কি স্নায়ু কেন্দ্র। তো এখানে কি বলছে, নিউরনের সংযোগস্থল। তাহলে যদি দেখি যে দুটো নিউরন, এখানে একটা নিউরন রয়েছে, একটা নিউরন ধরে নিচে একটা নিউরন, আর এখানে আর একটা নিউরন রয়েছে। এবার এই দুটো নিউরনের আমরা ধরে নিচ্ছি এখানে যে ছবিগুলো এঁকেছি একটা নিউরন বা স্নায়ুকোষ। এইখানে যে স্পেসটা রয়েছে, ফাঁকা স্থানটা রয়েছে, তাকে বলবো সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট। আর এখানে যদি নিউরো ট্রান্সমিটার খরিত হয়, তাহলে এই যে সংযোগস্থলটা তৈরি হলো, অর্থাৎ দুটি নিউরনের যে সংযোগস্থল, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো সাইন্যাপস। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি সাইন্যাপস। আর সাইন্যাপসিস যেটা ছিল সেটা এখন আমরা পড়িনি, পরবর্তী চ্যাপ্টারে আছে, যেটা মিওসিসের সময় আমরা দেখতে পাবো। তাহলে মিওসিসের সময় আমরা সাইন্যাপসিস গঠন হতে দেখতে পাবো, এবং সেটা কি সেটা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। গ্যাংলিয়নটা আসলে কি, যে এই কোষ দেহগুলো আবরণী কলা বেষ্টিত হয়ে, কোষ দেহ একত্রিত, মানে একত্রিত হওয়া যে কোষ দেহ একত্রিত হয়ে কি গঠিত হয়ে, আবরণী কলা বেষ্টিত হয়ে, আবরণী কলা বেষ্টিত হয়ে যেটা গঠন করে, তো সেটাকে কি বলবো, তো সেটাকে বলবো গ্যাংলিয়ন। আর স্নায়ু কেন্দ্র, তো স্নায়ু কেন্দ্র যদি আমরা দেখি, এটা একটা সুষুম্না কাণ্ড। যদি দেখি এটা সুষুম্না কাণ্ড, তাহলে সুষুম্না কাণ্ডের যদি কাটা হয়, তাহলে যেটা আমরা দেখতে পাবো, এই অংশটা, অর্থাৎ এই যে ধূসর বস্তুটা, তাহলে এটাকে কি বলবো, এটা বলবো স্নায়ু কেন্দ্র। তাহলে এখানে উত্তর হবে কি, উত্তর হবে অপশন বি সাইন্যাপস। পরের প্রশ্ন দেখব, একজন 40 ঊর্ধ্ব ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান, এটি হতে পারে। অপশন এ মায়োপিয়া, অপশন বি হাইপারোপিয়া, অপশন সি প্রেসবায়োপিয়া এবং অপশন ডি ক্যাটারাক্ট। তাহলে এখানে যখনই বলছে কি 40 ঊর্ধ্ব ব্যক্তি, 40 ঊর্ধ্ব ব্যক্তির একটা আমরা সাধারণ চলতি ভাষায় যে রোগটা বলি, সেটা কি বলি, চালসে। আর এখানে কি হয়, এখানে দেখা যায় যে কাছের বস্তু, মানে এখানে দূরের বস্তু কাছের বস্তু দুটো দেখতেই সমস্যা, কিন্তু মূলত কাছের বস্তু দেখতে সমস্যা হয়, তো সেই রোগটাকে কি বলে, সেই রোগটাকে বলে প্রেসবায়োপিয়া। তাহলে এখানে আসলে কি হয়, এখানে যেটা ঘটে সেটা হচ্ছে চোখের যে সিলিয়ারি পেশি আছে বা সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি পেশি, তাহলে সিলিয়ারি পেশির কি হয়ে যায়, স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তো সেই কারণে কি হয়, যখন খুব কাছে বস্তু থাকে সেখানে থেকে যে তির্যক রশ্মিগুলো আসে, তাহলে কি হয়, যে তাকে কিন্তু সিলিয়ারি পেশিটাকে তখন কি হতে হয়, যে সংকুচিত হতে হয়, দিয়ে লেন্স মোটা হয়, দিয়ে এবং কাছের বস্তু দৃশ্যমান হয়, তো সেইটাতে সমস্যা হয়। তাহলে এটাকে কি বলছি, তাহলে এই যে কাছের বস্তু ঝাপসা ঝাপসা দেখেন, কাছের বস্তু ঝাপসা, তো তার জন্য যেটা হবে সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। তাহলে এখানে কি করা হয়, এখানে আসলে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় এই ত্রুটি সংশোধনের জন্য। তাহলে ত্রুটি সংশোধনের জন্য কি করা হবে, সেটা হচ্ছে কি বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স ব্যবহার করা হবে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি মায়োপিয়া,
তাহলে মায়োপিয়াতে কি হয়, এটা দূরের বস্তু দেখতে সমস্যা, দূরের বস্তু দেখতে সমস্যা। আর এই দূরের বস্তু দেখতে সমস্যা, এখানে কি করা হবে, এখানে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কি অবতল লেন্স। তাহলে মায়োপিয়া ত্রুটির জন্য কি ব্যবহার করা হবে, অবতল লেন্স। আর এখানে যে হাইপারোপিয়া আছে, যেটাকে হাইপারমেট্রোপিয়াও বলা হয়, তাহলে এখানে কাছের বস্তু দেখতে সমস্যা হবে, আর লিখছি না, এটাকে কাছের বস্তু দেখতে সমস্যা হবে, আর এখানে ব্যবহার করা হবে কি উত্তল লেন্স। তাহলে কিন্তু হাইপারোপিয়াতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ক্যাটারাক্ট, ক্যাটারাক্টে কি করা হয়, যে ফেকো সার্জারি করা হয়, ফেকো সার্জারি। এখানে দৃষ্টি অস্বচ্ছ হয়ে পড়ে, তো সেখানে ছানি অপারেশন বা ফেকো সার্জারি করতে হয়। তাহলে 1.2 এর উত্তর কি প্রেসবায়োপিয়া। পরের প্রশ্ন দেখব, অক্ষিগুলোকে আলোর প্রতিফলন রোধ করে। অপশন এ কর্নিয়া, অপশন বি লেন্স, অপশন সি কোরয়েড এবং অপশন ডি রেটিনা। তাহলে এবার এখানে কি বলছি, যে অক্ষিগুলোকে আলোর প্রতিফলন রোধ, তাহলে কি করে, আলোর প্রতিফলন রোধ করে। তাহলে সেটা যে করবে কি হবে, অপশন সি কোরয়েড। তাহলে আমরা কি দেখেছিলাম, যে চোখের যে আবরণ, চোখের যে আবরক স্তর, এই আবরক স্তর আমরা কি কি দেখতে পাই, একটা হচ্ছে বহি, একটা মধ্য, আর একটা অন্ত। তাহলে এই যে বহি আবরক, এখানে আমরা কি কি দেখতে পাবো, এক হচ্ছে কি কর্নিয়া, আর হচ্ছে স্ক্লেরা। এখানে কর্নিয়াটা স্বচ্ছ, এটা কি করে, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আর স্ক্লেরা সাদা রঙের হয়, যেটা এর ভিতরে এই আবরক স্তর অর্থাৎ মধ্যস্তর, এটাকে কি করে, এটাকে রক্ষা করে। এবং আমরা যদি মধ্যস্তরে দেখি কি কি পাবো, এক হচ্ছে সিলিয়ারি পেশি, আর কি পাবো, সিলিয়ারি পেশি, আইরিস, আর কি, আর হচ্ছে কোরয়েড। আর এখানে একটা জিনিস মনে রাখবো, এই যে মধ্য আবরক, এটা একটা রঞ্জক স্তর, বহি আবরক যেটা, তো সেটা একটা তন্তুময় একটা স্তর, আর অন্ত আবরক যেটা, সেটা হচ্ছে আলোক সুবেদী কোষ থাকে এই স্তরে। তাহলে অন্ত আবরকটাই মেনলি কি থাকে, সেটাই থাকে হচ্ছে রেটিনা। তাহলে এই হচ্ছে তিনটে স্তর। তাহলে এই মধ্য আবরকটায় কি থাকে বললাম, এখানে রঞ্জক থাকে মেনলি, এখানে মেলানিন থাকে কালো রঙের। তাহলে এইবার কি হচ্ছে, যে এখানে আমরা কি দেখতে পাবো, এই যে কোরয়েড রয়েছে, এই কোরয়েডটা কি করবে, যে আলোটা প্রবেশ করে সেটা প্রতিফলিত হয়ে বাইরে যেতে বাধা দেয়। তাহলে কোরয়েড কাজ হচ্ছে আলোর প্রতিফলন রোধ করা। তাহলে কর্নিয়ার কাজ কি, কর্নিয়ার কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, প্রতিসারক মাধ্যম। আর যদি দেখি লেন্স, তাহলে নির্দিষ্ট বিন্দুতে কি করে, ফোকাস সৃষ্টি করে। অবশ্যই লেন্সও একটা প্রতিসারক মাধ্যম, এটাও হবে আগের কাজটা, 1 নম্বর। আর 2 নম্বর যদি দেখি, তাহলে কি করবে, নির্দিষ্ট বিন্দুতে কি করে, ফোকাস সৃষ্টি করে। ফোকাস সৃষ্টিটা কোথায় করবে, ফোকাস সৃষ্টি করবে কোথায়, এই রেটিনাতে যে কি থাকে, একটা পীতবিন্দু থাকে, তাহলে সেই পীতবিন্দুতে কিন্তু ফোকাস সৃষ্টি করবে। আর সেই পীতবিন্দুতে আলোক সুবেদী কোষের সংখ্যা অনেক বেশি থাকে। আর রেটিনা, তাহলে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে রেটিনাতে কি হয়, প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখানে অপশন কি হবে, উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি আমাদের বর্ণ বুঝতে সাহায্য করে, এ রোডপসিন, বি রড কোষ, সি কোন কোষ এবং ডি হচ্ছে রেটিনিন। তাহলে এখানে আমাদের রেটিনাতে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা কোন কোষ। আসলে এই দুটো কোষই পরিবর্তিত স্নায়ু কোষ।
তাহলে রড কোষ কোন কোষ দুটোই কি, দুটোই হচ্ছে পরিবর্তিত স্নায়ুকোষ। এই রড কোষ কি করে, মৃদু আলো শোষণ করে, মৃদু। আর কোন কোষ কি করে, উজ্জ্বল আলো শোষণ করে, উজ্জ্বল আলো শোষণ করে। এটা মৃদু আলো রড কোষ, আর কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলো। এই রড কোষের সংখ্যা কিন্তু বেশি, প্রায় 11 থেকে 12.5 কোটি। তাহলে মানুষের রেটিনাতে প্রায় 11 থেকে 12.5 কোটি রড কোষ থাকে। আর কোন কোষ মোটামুটি 63 থেকে 67 লক্ষ। তাহলে এটাও কিন্তু মনে রাখবো যে কোন কোষের থেকে কিন্তু রড কোষ বেশি থাকে, আর কোন কোষ উজ্জ্বল আলো শোষণ করে। আর উজ্জ্বল আলো শোষণ করার সাথে সাথে এটা কিন্তু আমাদের বর্ণ বুঝতে সাহায্য করে, অর্থাৎ কোন কোষ কিন্তু আমাদের বর্ণ বুঝতে সাহায্য করে, যেটা কিন্তু রড কোষ পারে না। তাহলে এবার এখানে উত্তর কি হবে, উত্তর হবে কোন কোষ। তাহলে কি বলছে, নিচের কোনটি আমাদের বর্ণ বুঝতে সাহায্য করে, সেটা হচ্ছে কি কোন কোষ। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি রোডপসিন। এই রোডপসিনটা এই রোডপসিন রঞ্জকটা রড কোষে থাকে। আর কোন কোষে যদি থাকে কি বলবো, তাহলে বলবো আয়োডপসিন, আয়োডপসিন আর সায়ানপসিন। তাহলে এই রঞ্জকগুলো কোথায় থাকে, এই রঞ্জকগুলো কোন কোষে থাকে। তাহলে এখানে উত্তর কি কোন কোষ। পরের প্রশ্ন দেখব, নিচে একটি রোটেটর পেশির উদাহরণ হলো এ ডেল্টয়েড, বি ট্রাইসেপস, সি পাইরিফর্মিস এবং ডি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। তাহলে এবার এখানে বলছে কি কি পেশি, রোটেটর পেশি। তাহলে রোটেটর পেশির উদাহরণ আমরা কি মনে রাখবো, যে পাইরিফর্মিস। এটা কিসে সাহায্য করে, এটা সাহায্য করে হচ্ছে রোটেশনে, রোটেশন। তাহলে আমাদের পায়ের রোটেশনে সাহায্য করে পাইরিফর্মিস। এখানে যদি ডেল্টয়েড দেখি, ডেল্টয়েড পেশি, এখানে ট্রাইসেপস দেখি, আর এখানে যদি ল্যাটিসিমাস ডরসি দেখি, তাহলে এখানে ডেল্টয়েড পেশি কিসে সাহায্য করবে, অ্যাবডাকশনে পেশি। এটা একটা অ্যাবডাক্টর পেশি, অ্যাবডাক্টর। তাহলে একটা অ্যাবডাক্টর পেশির উদাহরণ হচ্ছে কি ডেল্টয়েড। তাহলে অ্যাবডাক্টর পেশি কাকে বলে, যে পেশিটা কি হয়, যে একটা অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যায়। তাহলে এটা কি করবে, আমাদের হাতকে আমাদের দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যাবে কে, ডেল্টয়েড পেশি। তাই ডেল্টয়েড পেশি একটা অ্যাবডাক্টর পেশি, আর এই ঘটনাটাকে বলবো অ্যাবডাকশন। ট্রাইসেপস কি করবে, এক্সটেনশনে সাহায্য করবে। এটা একটা কি পেশির উদাহরণ, এক্সটেনসর পেশি, এক্সটেনসর। তাহলে এটা সাহায্য কিছু করবে, এক্সটেনশনে, অর্থাৎ দুটো অস্থিকে পরস্পর থেকে দূরে নিয়ে যাবে। আর ল্যাটিসিমাস ডরসি এই অ্যাবডাক্টরের বিপরীত, এটাকে বলবো অ্যাডাক্টর পেশি। তাহলে এটা কি করবে, দেহ অক্ষকে একটা অঙ্গকে দেহ অক্ষের কাছে নিয়ে আসবে। ঠিক যেরকম হাত দূরে গিয়েছিল অ্যাবডাক্টরের জন্য, এবং হাত দেহ অক্ষের কাছে আসবে অ্যাডাক্টরের জন্য। এখানে আরেকটা বাকি আছে, সেই ঘটনাটা সেই পেশিটার নাম কি, এখানে ফ্লেক্সর, ফ্লেক্সর পেশি। তাহলে এই ফ্লেক্সর পেশির একটা উদাহরণ হচ্ছে কি বাইসেপস। তাহলে এটা কার কার বিপরীত, এটা ট্রাইসেপসে। দুটি অস্থিকে পরস্পর কি করছিল, ওটা দূরে নিয়ে যাচ্ছিল, এটা পরস্পর কাছে নিয়ে আসবে। তাহলে এখানে উত্তর কি হবে, 1.5, উত্তর হবে অপশন সি পাইরিফর্মিস। পরের প্রশ্ন দেখব, প্যারামেসিয়াম ড্যাশের সাহায্যে গমন করে। অপশন এ সিলিয়া, অপশন বি ফ্লাজেলা, অপশন সি সিউডোপোডিয়া, আর অপশন ডি হচ্ছে মায়োটম পেশি। তাহলে এখানে কি দেখবো, যদি মায়োটম পেশির কথা বলি, তাহলে মায়োটম পেশির সাহায্যে গমন বা সন্তরণ কে করে, সেটা হচ্ছে কি মাছ। তাহলে মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা আছে। সিউডোপোডিয়া বা ক্ষণপদের কথা যদি বলি, তাহলে সেখানে কি দেখব, অ্যামিবা। তাহলে অ্যামিবা, সিউডোপোডিয়া বা ক্ষণপদের সাহায্যে কিন্তু গমন করে। এবার এখানে যদি দেখি ফ্লাজেলা, তাহলে ফ্লাজেলার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, ফ্লাজেলার ক্ষেত্রে মনে রাখবো ইউগ্লিনা। তাহলে বুঝতেই পারছি এখানে যখন এগুলো দেখলাম, তাহলে প্যারামেসিয়ামের কি হবে, প্যারামেসিয়ামের হবে সিলিয়া। তাহলে কার সাহায্যে গমন করে, সিলিয়ার সাহায্যে। পরের প্রশ্ন দেখব, মাছের যুগ্ম পাখনা হলো। তাহলে মাছের যুগ্ম পাখনা, তাহলে মানে জোড় পাখনা। তাহলে মাছের পাখনা কতগুলো আছে, 7টি, 7টি পাখনা। তার মধ্যে যদি আমরা দেখি যে যুগ্ম পাখনা টোটাল আছে 2 জোড়া, 2 জোড়া। তাহলে 2 জোড়া মানে কটি হলো, 4টি। আর বাকি 3টে আছে অযুগ্ম পাখনা। তাহলে অযুগ্ম পাখনা কোনটা কোনটা, একটা হচ্ছে পুচ্ছ, একটা হচ্ছে পৃষ্ঠ,
উফ। তাহলে একটা কি পুচ্ছ, একটা পৃষ্ঠ, আর একটা হচ্ছে কি পায়ু পাখনা। তাহলে এই যে তিনটে পাখনা, এই তিনটে পাখনা হচ্ছে কি যে অযুগ্ম পাখনা। আর দুই জোড়া, একটা হচ্ছে কি বক্ষ, আর একটা কি, আর একটা হচ্ছে শ্রোণী। তাহলে এই যে দুটো পাখনা, এই দুটো পাখনা হচ্ছে জোড় সংখ্যা, মানে যুগ্ম পাখনা। তাহলে এখানে কি দেখতে পাবো, এখানে পুচ্ছ আছে, তাহলে পুচ্ছটা কি দেখলাম, পুচ্ছ তো হবে না, পুচ্ছ অযুগ্ম। এখানে শ্রোণী পাখনা, তাহলে এখানে উত্তর কি হবে, শ্রোণী। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো হবে না, কারণ এটাও অযুগ্ম পাখনা, পৃষ্ঠ পাখনাও অযুগ্ম পাখনা। তাহলে 1.7 মাছের যুগ্ম পাখনা হলো কি, শ্রোণী পাখনা। পরের প্রশ্ন দেখব, স্ক্যাপুলা ও হিউমেরাসের মধ্যে গঠিত হয়, বল ও সকেট, কবজা, পিভট না স্যাডেল। তাহলে স্ক্যাপুলা, হিউমেরাস, স্ক্যাপুলা আর হিউমেরাস, এই যে অস্থিসন্ধিটা আমরা কোথায় দেখতে পাবো, এই অস্থিসন্ধিটা দেখতে পাবো কোথায়, আমাদের স্কন্ধ সন্ধি। এই দুটোকে বলবো স্কন্ধ সন্ধি, স্কন্ধ সন্ধি। এই স্ক্যাপুলাতে একটা গহ্বর থাকে, যার নাম হচ্ছে কি গ্লিনয়েড গহ্বর, গ্লিনয়েড গহ্বর। এই গ্লিনয়েড গহ্বরটা এখানে কিসের মতো আচরণ করছে, সেটা হচ্ছে কি সকেট। আর এই যে হিউমেরাস দেখতে পাচ্ছি, হিউমেরাসের যে মস্তক, তাহলে সেটা কার মতো কাজ করবে, বল। তাহলে বল ও সকেট কিন্তু এখানে যুক্ত থাকবে, দিয়ে 360 ডিগ্রি ঘুরতে পারবে। তাহলে এখানে যেটা গঠিত হচ্ছে সেটা কি, তো সেটাকে আমরা বলবো বল ও সকেট সন্ধি। কবজা সন্ধি যদি বলতাম, তাহলে তার উদাহরণ কি মনে রাখতাম, তাহলে কবজা সন্ধির উদাহরণ মনে রাখতাম হাঁটু, কনুই ইত্যাদি। এবার এখানে পিভট সন্ধি, পিভট সন্ধি আমরা ওই আমাদের যে মেরুদণ্ড এবং আমাদের যে করটি, তো তার সংযোগস্থলে দেখতে পাবো। তাছাড়াও আমাদের এই স্যাডেল, তারপরে পিভট, এগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। সিলেবাসে দুটোই আছে, সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি। তাহলে এখানে স্ক্যাপুলা ও হিউমেরাসের মধ্যে গঠিত হবে বল ও সকেট সন্ধি। পরবর্তী প্রশ্ন দেখব, পায়রার দেহে রেকটিসেসের সংখ্যা। তাহলে 32, 23, 12 আর 21। তাহলে পায়রার দেহে রেকটিসেস যদি বলি, তাহলে রেকটিসেস আসলে কি, এটা হচ্ছে পুচ্ছের পালক। আর মনে রাখবো কি, এর সংখ্যা হচ্ছে 12টি। আর এই 23টি যদি বলি, তাহলে সেটা কি, রেমিজেস, রেমিজেস। তাহলে এক একটা ডানায় রেমিজেসের সংখ্যা হচ্ছে 23টি। তাহলে রেমিজেস কি, এটা হচ্ছে ডানার পালক। তাহলে অবশ্যই এখান থেকে মনে রাখবো, ডানার পালককে রেমিজেস বলে, আর পুচ্ছের পালককে রেকটিসেস বলে। রেকটিসেসের সংখ্যা 12টা, আর একটা ডানায় রেমিজেসের সংখ্যা হচ্ছে 23টা। পরবর্তী প্রশ্ন দেখব, মানুষের চোখে লেন্সে কোন প্রোটিন দ্বারা গঠিত, মানে লেন্স কোন প্রোটিন দ্বারা গঠিত, লাইপোপ্রোটিন, লব্ধ প্রোটিন, ক্রিস্টালাইন প্রোটিন, সরল প্রোটিন। তাহলে এখানে কি হবে, এখানে উত্তর হবে ক্রিস্টালাইন প্রোটিন। পরবর্তী প্রশ্ন দেখব, এই ক্রিস্টালাইন প্রোটিন কিন্তু অস্বচ্ছ হয়ে গেলে কি হয়, ছানি অপারেশন করতে হয়। বেশ, আমাদের অষ্টম করোটীয় স্নায়ুটি হলো এ অপটিক, বি অলফ্যাক্টরি, সি অডিটরি, ডি ভেগাস। তাহলে এখানে অষ্টম যে করোটীয় স্নায়ু সেটা কি হবে, সেটা হচ্ছে অডিটরি। তাহলে এখানে আমাদের যদি দেখি যে টোটাল যে স্নায়ু, স্নায়ু করোটীয় স্নায়ু আছে, করোটীয় স্নায়ু, করোটীয় স্নায়ু কত, 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু কত জোড়া, 31 জোড়া। তো তার মধ্যে এই 12 জোড়ার নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। অষ্টম জোড়াটা হচ্ছে কি, অডিটরি। এবার শুধু অষ্টম জোড়াগুলোর নাম না, সেখানে কিন্তু কোনটা মিশ্র, কোনটা সংজ্ঞাবহ, কোনটা আজ্ঞাবহ, সেগুলোও কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে করোটীয় স্নায়ু কত জোড়া, 12 জোড়া, আর অষ্টম করোটীয় স্নায়ু হচ্ছে কি, অডিটরি স্নায়ু। তাহলে এখানে আর এটা আলোচনা করছি না। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এই 12 জোড়ার নাম কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আর 12 জোড়ার মধ্যে কোনটা কোনটা মোটর, কোনটা সেন্সরি, আর কোনটা মিক্সড।
মিশ্র। তাহলে এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখব, প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এ সেরিব্রাম, বি সেরিব্রাম, সি পন্স, আর ডি হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। তাহলে প্রতিবত্ত ক্রিয়া একটা তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত একটা সাড়া প্রদান, তো সেটাই হচ্ছে সুষুম্না কাণ্ড, মানে সেটাই একটা প্রতিবত্ত ক্রিয়া, এবং তাকে নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড। এখানে সেরিব্রাম বলতে কার কথা বলা হয়েছে? গুরু মস্তিষ্ক। আমাদের যত সেন্স আছে, সেন্স, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া কি? তাছাড়া হচ্ছে চিন্তা, বুদ্ধি, স্মৃতি, এগুলো নিয়ন্ত্রণ করে। চিন্তা, বুদ্ধি, স্মৃতি, তাহলে এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরিব্রাম। আর সেরিবেলাম কি? সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক। এটা কি নিয়ন্ত্রণ করে? ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আর পন্স, এটা মূত্রত্যাগে সহায়তা করে। ডেট্রুসোর পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা। এছাড়া এখানে নিউস্টিক নিউমোট্যাক্সিস কেন্দ্র থাকে, যেটা শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া হৃদক্রিয়াও নিয়ন্ত্রণ করে কিন্তু পন্স। সুষুম্না কাণ্ড তো দেখলামই প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে উত্তর কি হবে? 1.12 সুষুম্না কাণ্ড। পরের প্রশ্ন দেখব, মিশ্র স্নায়ু হলো, ওই যে বললাম মনে রাখতে হবে যে কোনটা মিশ্র, কোনটা সংজ্ঞাবহ, কোনটা আজ্ঞাবহ, এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে মিশ্র স্নায়ু কোনটা? এখানে মিশ্র স্নায়ু হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। তাহলে এখানে আমরা মিশ্র স্নায়ুর যদি কথা বলি, মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু, তাহলে মিশ্র স্নায়ুর জন্য যে আমরা যেটা মনে রাখবো, এক হচ্ছে কি, যেটা হচ্ছে ভেগাস, সব থেকে দীর্ঘতম যে স্নায়ু, তাহলে দীর্ঘতম সেটা মিশ্র, এরকম করে মনে রাখতে পারি। যেটা দীর্ঘতম সেটা দীর্ঘ একটা জিনিস তৈরি হয়েছে অনেক ছোট ছোট মিশ্র জিনিস দিয়ে, মিশ্র স্নায়ু, ভেগাস। তারপর আর কি মনে রাখবো? সেটা হচ্ছে কি ফেসিয়াল। ফেসিয়াল, এই মুখে, ফেসিয়াল বলতে মুখের কথা বলছি, তো সেখানে কি হচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া থাকে, বিভিন্ন ধরনের রিয়াকশন কিন্তু আমাদের মুখে দেখা যায়, বিভিন্ন ধরনের অভিব্যক্তি দেখা যায়, যেহেতু বিভিন্ন, তো মিশ্র মনে রাখবো। 3 নম্বর কি মনে রাখবো? সেটা হচ্ছে কি গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসোফ্যারেঞ্জিয়াল, এখানে দেখবো এই গ্লাস শব্দটা, গ্লসো থেকে গ্লাস, ক্লাস, আমরা 8-এ একটা অঙ্ক করতাম, যেটা হচ্ছে কি মিশ্রণের অঙ্ক। একটা গ্লাসে কিছু একটা জিনিস অন্য গ্লাসে মিশিয়ে দেওয়া হতো, তো সেখান থেকে আমরা কি মনে রাখতে পারি? গ্লসোফ্যারেঞ্জিয়াল একটা মিশ্র স্নায়ু। আর 4 নম্বর হচ্ছে কোনো একটা নতুন জিনিস যদি আমরা ট্রাই করতে চাই, যে একটা কোনটা, যে কোনো একটা জিনিস নতুন ব্যবহার করব, সেটা অনেক কিছু ট্রাই করে তারপরে ব্যবহার করি, তাহলে ট্রাই বলতেই সেটা কি মিশ্র জিনিস ট্রাই করা হবে, তাহলে সেটা হচ্ছে ট্রাইজেমিনাল। তো এই করে মনে রাখতে পারি যে এই কটা কিন্তু মিশ্র স্নায়ু, মানে মোট কথা আমাদের মিশ্র কোনগুলো সেগুলো মনে রাখতে হবে। তাহলে এই 4টে হচ্ছে কি মিশ্র স্নায়ু, আর এখানে তার মধ্যে ছিল গ্লসোফ্যারেঞ্জিয়াল। পরের প্রশ্ন দেখব, সব থেকে দীর্ঘ করোটিয় স্নায়ুটি হলো, একটু আগেই আলোচনা করলাম এর আগের প্রশ্নতেই, যে সব থেকে দীর্ঘতম হচ্ছে কি ভেগাস। তাহলে ভেগাস হচ্ছে দীর্ঘতম করোটিয় স্নায়ু। পরের প্রশ্ন দেখব, 1.15 সেরিবেলাম কোনটির অংশ? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, না নিউরন? তাহলে সেরিবেলাম কোনটির অংশ? সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে যদি বলি কে কে আছে, তাহলে কি বলবো? অগ্র মস্তিষ্কে রয়েছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। আমি শুধু গুরু মস্তিষ্কই লিখলাম, তাহলে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স সেটা অগ্র মস্তিষ্কতে রয়েছে। এছাড়াও আর কি রয়েছে? এছাড়াও রয়েছে থ্যালামাস, থ্যালামাস, আর হচ্ছে কি হাইপোথ্যালামাস। থ্যালামাস, হাইপোথ্যালামাস কোথায় রয়েছে? অগ্র মস্তিষ্কে। আর মধ্য মস্তিষ্কে তো সেরিব্রাল পেডাঙ্কাল আর কর্পোরা কোয়াড্রিজামিনা, মধ্য মস্তিষ্ক, আর বলছি না, শুধু মধ্য মস্তিষ্কই মনে রাখবো। আর পশ্চাৎ মস্তিষ্কে যেটা কি কি, সেটা হচ্ছে পন্স, ওটা লিখলাম না, তাহলে কি হবে? কর্পোরা কোয়াড্রিজামিনা আর সেরিব্রাল পেডাঙ্কাল, লিখেই দিই, সেরিব্রাল পেডাঙ্কাল, আর কি কর্পোরা, কর্পোরা কোয়াড্রিজামিনা। এখানে কি থাকে? এই যে কর্পোরা 4টে যে অংশ থাকে, উপরের দুটোকে বলা হয় সুপিরিয়র কলিকুলি আর নিচের দুটোকে ইনফিরিয়র কলিকুলি। তাহলে এখানে থাকবে কি পন্স, আর কে থাকবে? লঘু মস্তিষ্ক, আর কে থাকবে? আর সুষুম্না শীর্ষক।
সুষুম্না শীর্ষক। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে কি জানতে চাইছিল, সেরিবেলাম। তাহলে সেরিবেলাম মানে কি? সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, তাহলে সেটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। পরবর্তী প্রশ্ন দেখব। আমাদের 15টা এমসিকিউ শেষ। তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ। তাহলে 2.1 পারকিনজি কোষ কোথায় পাওয়া যায়? তাহলে পারকিনজি কোষকে কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে সেরিবেলামে। সেরিবেলাম। সেরিবেলাম মানে কি বলছি? লঘু মস্তিষ্ক। তাহলে সেখানে পাবো পারকিনজি কোষ। পরের প্রশ্ন দেখব। অক্ষিগোলকের স্নায়ু সমৃদ্ধ আন্ত আবরকটির নাম কি? তাহলে কোথায়? অক্ষিগোলকের স্নায়ু সমৃদ্ধ, এই যে পড়লাম, আজকেই পড়েছি, যে একদম বাইরেরটা সেটা কিরকম? সেটা হচ্ছে তন্তুময়। তারপরেরটা কি বললাম? সেটা হচ্ছে রঞ্জকপূর্ণ, যেটা মধ্য আবরক। আর অন্ত আবরক যেটা, তো সেটা কি? সেখানে রেটিনা। আর যেটাই জানতে চাইছে, স্নায়ু সমৃদ্ধ অন্তর আবরকটি হলো কি? রেটিনা। তো রেটিনার যে অংশে আলোক সুবিধি কোষ বেশি থাকে সব থেকে, তাই কি বলে পীতবিন্দু, আর সেখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়, সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। লক্ষ্মীগোলকের স্নায়ু সমৃদ্ধ অন্তঃবরক কিন্তু রেটিনা। পরের প্রশ্ন দেখব। ব্যক্তিত্ব, চাপ, তাপ, স্পর্শ এর প্রেরক স্থান, অর্থাৎ চাপ, তাপ, স্পর্শ প্রভৃতির প্রেরক স্থান হিসাবে কাজ করে। কি কাজ করে? কাজ করে হচ্ছে থ্যালামাস। তাহলে এই থ্যালামাস হয়ে কিন্তু চাপ, তাপ, স্পর্শ এগুলো কোথায় যায়? গুরু মস্তিষ্কে। আর তাছাড়া ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে থ্যালামাস। পরের প্রশ্ন দেখব। অন্তঃকর্ণের ড্যাশ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে? তাহলে অন্তঃকর্ণের কে? অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালী। যদি স্থির অবস্থায় বলতাম তাহলে কি হতো? ভেস্টিবিউল। আর যেহেতু বলছে গমনের সময়, তাহলে কি হবে? অর্ধবৃত্তাকার নালী। সেটা কোথায় দেখতে পাবো? সেটা আমরা দেখতে পাবো অন্তঃকর্ণে। পরবর্তী প্রশ্ন দেখব। তাহলে গমনের সময় কে? অর্ধবৃত্তাকার নালী। আর যদি স্থির অবস্থায় তাহলে কি হতো? তাহলে অবশ্যই হতো ভেস্টিবিউল। অস্থিসন্ধির অস্থিগুলি ড্যাশ দ্বারা যুক্ত থাকে। তাহলে অস্থিসন্ধিতে অস্থিগুলো কি দ্বারা যুক্ত থাকবে? লিগামেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব। যদি অস্থিসন্ধিতে অস্থিগুলো যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে, তাহলে অস্থির সাথে পেশি যুক্ত থাকবে কিন্তু টেন্ডন দিয়ে। তাহলে মনে রাখবো, অস্থিসন্ধিতে অস্থি পেশির সাথে যুক্ত থাকে টেন্ডন দিয়ে, আর অস্থি অস্থির সাথে যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে। পরের প্রশ্ন দেখব। মানুষের দেহে সচল সন্ধিতে কোন তরল থাকে? তাহলে মানুষের দেহে সচল সন্ধিতে যে তরলটা পাবো তাকে বলবো সাইনোভিয়াল তরল। তাহলে অস্থিসন্ধিকে ঘর্ষণজনিত আঘাত থেকে এবং ক্ষয় থেকে রক্ষা করে সাইনোভিয়াল তরল। তাহলে মানুষের দেহে সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। এবার যেটা পাবো সেটা হচ্ছে কি সত্য মিথ্যা। তাহলে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাহলে কি বলছে? ভারসাম্য রক্ষা। তাহলে ভারসাম্য রক্ষায় সাহায্য কে করে? ভারসাম্য রক্ষায় সাহায্য করে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। আর কে? আর অন্তঃকর্ণ। তাহলে এরা মিলে কি করে? ভারসাম্য রক্ষা করে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে হাইপোথ্যালামাস। তাহলে উত্তর কি হবে? মিথ্যা। শুধু মিথ্যাগুলোকে ক্রস দিচ্ছি। পরের প্রশ্ন দেখব। বেশ। মানুষের হাঁটু হলো একটি পিভট সন্ধি। তাহলে মানুষের হাঁটু, আগেই আলোচনা করলাম বল ও সকেট সন্ধি, যেটা কোথায় দেখা যাচ্ছে? স্কন্ধ সন্ধি আর উরু সন্ধি। তাহলে হাঁটু আর কনুই যেটা দেখবো সেটা হচ্ছে হিঞ্জ সন্ধি। এখানে বলছে পিভট সন্ধি। তো হবে না। তাহলে মানুষের হাঁটু কি হতো? মানুষের হাঁটু হতো হিঞ্জ। হিঞ্জ বা যেটাকে কি বলতাম? কবজা সন্ধি। পরের প্রশ্ন দেখব। ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে। হ্যাঁ, ল্যাটিসিমাস ডরসি কিন্তু হাতকে নিকটবর্তী হতে সাহায্য করে। দূরে নিয়ে কে নিয়ে যায়? ডেলটয়েড। তাহলে এখানে উত্তর এটা কি হবে? এটা হবে সত্য। সত্য। 5 ধরনের যে পেশি আছে সেগুলোতে আগের একটা এমসিকিউতে আমরা আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন। লোভনীয় খাদ্যের দর্শনে লালাকরণও একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। হ্যাঁ, সত্য। তাহলে অবশ্যই এটা একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।
অর্থাৎ কি, লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হচ্ছে, অর্থাৎ সেই খাবারটাকে খাওয়া হয়েছে, সেটা পছন্দ, তো তারপর সেটা যখন দেখছি তখন লালাক্ষরণ হচ্ছে, তাহলে এটা একটি অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়া। পরের প্রশ্ন দেখব, মানুষের রেটিনায় কোন কোষের তুলনায় রড কোষের সংখ্যা বেশি? হ্যাঁ, তাহলে এটাও কি হবে? সত্য। মানুষের রেটিনায় কোন কোষের থেকে রড কোষের সংখ্যা বেশি? তাহলে রড কোষ কত? 11 থেকে 12.5 কোটি, 11 থেকে 12.5 কোটি। আর যদি দেখি কোন কোষ, তাহলে সেটা কি হবে? 63 থেকে 67 লক্ষ। পরবর্তী প্রশ্ন দেখব, সমবিধি স্নায়ুতন্ত্র দেহে জরুরিকালীন অবস্থায় বেশি সক্রিয় হয়। হ্যাঁ, তাহলে সমবেদী স্নায়ুতন্ত্র কখন সক্রিয়? সমবেদী স্নায়ুতন্ত্র বলতে যখন আমরা কোনো কি করছি, যখন রেস্টিং স্টেজ নয়, যখন কোনো একটা ওয়ার্কআউট করছি, বা বলতে পারি যে উত্তেজিত অবস্থায় বা ক্রিয়ারত অবস্থায় আমাদের যে স্নায়ুতন্ত্র কাজ করে সেটা হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র। আর সমবেদী পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে কিন্তু হাইপোথ্যালামাস। তাহলে সমবেদী স্নায়ুতন্ত্র দেহের জরুরিকালীন অবস্থায় বেশি সক্রিয় হয়, সত্য। তাহলে জরুরিকালীন অবস্থা মানে যখন খুব ভয় পাওয়া হয়েছে, আমরা কখন কোনো কাজ করছি, তখন সেই অবস্থায় কিন্তু এই জরুরিকালীন যে অবস্থা, সে তখন কিন্তু সমবেদী স্নায়ুতন্ত্র কাজ করে। যেমন আমরা সংকটপূর্ণ সময় আমরা কিন্তু দেখেছিলাম অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে জরুরিকালীন হরমোনও বলা হয়। তাহলে সমবেদী স্নায়ুতন্ত্র দেহে জরুরিকালীন অবস্থায় বেশি সক্রিয় হয়, এটা কিন্তু ঠিক। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এটা কি? এটা হচ্ছে স্তম্ভ বিস্তম্ভ মেলানো। তাহলে এখানে কি দেখব? অ্যাসিটাইল কোলিন। তাহলে অ্যাসিটাইল কোলিন একটা কি? নিউরোট্রান্সমিটার। এখানে পাশেই লিখে দিচ্ছি। তাহলে অ্যাসিটাইল কোলিন একটা নিউরোট্রান্সমিটার। তারপরে কি বলছে? সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এটা একটা তরল যেটা মস্তিষ্কের কোষে কি করে? পুষ্টি সরবরাহ করে। তাহলে এই সিএসএফ কোথায় কোথায় থাকে? তাহলে সিএসএফ থাকে হচ্ছে মস্তিষ্কের নিলয়ে, মস্তিষ্কের নিলয়। বেশ। আর কোথায় দেখতে পাবো? আর দেখতে পাবো নিউরোসিলে, নিউরোসিল। তার মানে হচ্ছে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রে যে গহ্বরটা থাকে সেখানে। আর যদি দেখি কোথায় দেখতে পাবো, সেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস। অর্থাৎ কি, অ্যারাকনয়েড মেটার আর পিয়ামেটারের মাঝখানে ফাঁকা স্থানটাকে বলে সাব অ্যারাকনয়েড স্পেস, আর সেইখানে থাকে সিএসএ। একনেত্র দৃষ্টি। তাহলে এখানে একনেত্র দৃষ্টি কার দেখা যাবে? একনেত্র দৃষ্টি দেখা যাবে গরুর। পাখিদেরও একনেত্র দৃষ্টি দেখা যায়, কিন্তু পেঁচার দ্বিনেত্র দৃষ্টি, এটা কিন্তু মনে রাখবো। তাহলে দ্বিনেত্র দৃষ্টি মানে দুটি চোখ দিয়ে একটা বস্তু দেখা, আর একনেত্র দৃষ্টি মানে একটি চোখ দিয়ে একটা বস্তু দেখা। তাহলে এখানে বেশি অ্যাকিউরেট কোনটা? দ্বিনেত্র দৃষ্টি। যেখানে কি হবে? যেখানে কিন্তু সেই বস্তুর সঠিক দূরত্ব অবস্থান এটা জানতে পারবো, কিন্তু একনেত্র দৃষ্টিতে তো সেটা সম্ভব নয়। সুষুম্নাকাণ্ডের গহ্বর, যা এখানে তিনটেই, এখানে একটু গোলমাল হয়েছে, সব সুষুম্নাকাণ্ডের গহ্বর লিখে দিয়েছি। তাহলে এখানে 2.16 কি সুষুম্নাকাণ্ডের গহ্বর, তাহলে এটা তো নিউরোসিল হবে, অপশন বি। এবার বাকিগুলো কি ছিল দেখতে হবে প্রশ্নটা। যাই হোক, করটীয় স্নায়ু, তাহলে কোনো একটা করটীয় স্নায়ুর নাম লেখা ছিল। আর কি ছিল? সেরিব্রাম। তাহলে এখানে তো এই অপশানগুলোর মধ্যে পড়ছে না। আমি একবার দেখি যে প্রশ্ন কি ছিল, বলে দিই। একবার দেখে নিই। তাহলে এদিকে ছিল মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। তাহলে 2.17টা ছিল মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। তাহলে মস্তিষ্কের, কোথায় লিখি, মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। আর 2.18টা ছিল রেটিনা থেকে উৎপন্ন স্নায়ু, রেটিনা থেকে
উৎপন্ন স্নায়ু। বেশ, তাহলে কি হবে, তাহলে এখানে মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কি হবে, সেরিব্রাম, তাহলে এটা হতো এফ। আর তারপর কি আছে, সুষুম্না কাণ্ডের না, রেটিনা থেকে উৎপন্ন স্নায়ু, তাহলে কি হবে সেটা করোটীয় স্নায়ু। হ্যাঁ, রেটিনা থেকে উৎপন্ন স্নায়ু হচ্ছে করোটীয় স্নায়ু। তাহলে করোটীয় স্নায়ু 12 জোড়া আছে, আর রেটিনা থেকে উৎপন্ন স্নায়ু কি হয়, অপটিক স্নায়ু, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, করোটীয় স্নায়ু। যাই হোক, এটা একটু গোলমাল ছিল, এটা একটু দেখে নেবে। পরের প্রশ্ন, অন্ধবিন্দুতে প্রতিচ্ছবি গঠিত হয় না কেন? কারণ এখানে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। কারণ এখানে আলোক সুবেদী কোষ অর্থাৎ রড কোষ, কোন কোষ, সুবেদী কোষ অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন দেখব, গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়লে চালকের সজোরে ব্রেক কষা, এটি কোন ধরনের প্রতিক্রিয়া? এটা কি বলবো, একটা প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে তরলটির কাজ কি? তাহলে তরলটির কাজ কি, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা, অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। এখানে প্রতিসরণ মাধ্যম হিসেবে কাজ করাই লিখলাম, হিসাবে কাজ করা। আর কি বললাম, আর হচ্ছে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন দেখব, গুরু মস্তিষ্ক যদি কর্পাস ক্যালোসাম হয়, তাহলে লঘু মস্তিষ্ক কি হবে, ভার্মিজ। তাহলে এটা কিসের মধ্যে কি সম্পর্ক, যে গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম স্নায়ু যোজক, তাহলে লঘু মস্তিষ্কের স্নায়ু যোজক হচ্ছে ভার্মিজ। পরবর্তী প্রশ্ন দেখব, মায়োপিয়া, নিকটালোপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া। তাহলে এখানে যদি দেখি, তাহলে ভিটামিনের অভাবে যে রোগটা, সেটা হচ্ছে নিকটালোপিয়া। আর তাছাড়া এগুলো কিন্তু কিসের, যে লেন্সের বা সিলিয়ারি বডির ত্রুটির কারণে একটা দৃষ্টিজনিত ত্রুটি, সেটা হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া। তাহলে এখানে আলাদা কি হবে, আলাদা হবে নিকটালোপিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, ঐচ্ছিক পেশির সঞ্চালন, চিন্তা, সেরিব্রাম, স্মৃতিশক্তি, তিনটি একটি বিষয়ের অন্তর্গত কোনটা? তাহলে এখানে যদি দেখি, সেটা কি, সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, তাহলে সেটা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির সঞ্চালন, চিন্তা, এই সমস্তগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন দেখব, মায়োপিয়ার কারণ কি? এটা আগেও আমরা দেখলাম যে মায়োপিয়া একটা রোগ, যেটাতে কি হচ্ছে, কাছের তো বস্তুগুলোকে দেখা যাচ্ছে কিন্তু দূরের বস্তু দৃশ্যমান হচ্ছে না। আর সেক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হচ্ছে, সেখানে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করছে। আর এর কারণ কি? তাহলে এর কারণ হচ্ছে অক্ষিগোলকের আকার বেড়ে যাওয়া। তাহলে অক্ষিগোলকের যদি আকার বৃদ্ধি ঘটে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে এদের প্রতিবিম্ব কিন্তু রেটিনার আগে গঠিত হয়ে যাচ্ছে, আর যেটার কারণ হচ্ছে কি, মায়োপিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, হিপ অস্থির যে স্থানে ফিমারের অস্থি স্থাপিত থাকে তাকে কি বলে? ওই যে আমরা দেখেছিলাম স্ক্যাপুলার হিউমেরাস, সেখানে স্ক্যাপুলাতে একটা গহ্বর ছিল, সেই গহ্বরটার নাম কি ছিল, সেই গহ্বরটার নাম ছিল গ্লিনয়েড গহ্বর। এখানে হিপ অস্থি, তাহলে ওই যে স্ক্যাপুলার হিউমেরাস, ওটাকে বলছিলাম কি, স্কন্ধ সন্ধি। এবার যদি উরু সন্ধি দেখি, তাহলে সেখানে কে থাকবে, হিপ অস্থি আর ফিমার। তাহলে সেখানে কি হবে, এই যে হিপ অস্থি, তাহলে এখানে পাবো একটা গহ্বর, যার নাম কি, যার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম। আর কি, আর এই যে ফিমারের যে মস্তকটা, সেই মস্তকটা কি গঠন করবে, ফিমারের যে মস্তক, সেটা কি গঠন করবে, সেটা গঠন করবে বল। আর যে অ্যাসিটাবুলাম গহ্বর, সেটা কি সৃষ্টি করবে, সেটা হচ্ছে সকেট। তাহলে কি সন্ধি পাচ্ছি, বল ও সকেট সন্ধি। কোথায় দেখা যাচ্ছে, উরুতে, এটা উরু সন্ধি। তাহলে এখানে যে স্থাপিত হয় তাকে কি বলে, যে স্থানে ফিমারের অস্থি স্থাপিত হয়, কোথায়, এই গহ্বরটাতে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম। তাহলে এই ছিল কতগুলো, এই টোটাল প্রশ্ন 41টা। আর এখানে যে পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে সেখানে কি হয় যে অবশ্যই পরীক্ষাটা 36-এর মধ্যে, আর যে প্রাপ্ত নম্বরটা কী হিসাবে রাখা হয়, যে কতগুলো ভুল করা হয়েছে সেটা কাউন্ট করে। অর্থাৎ 41টার মধ্যে যদি কেউ একটা ভুল করে, তাহলে তার মার্কস হবে কত, 35। তাহলে এরকম এই পরীক্ষায় টোটাল যে 36 মার্কের মধ্যে,
যে প্রশ্ন সঠিক হয়েছিল কটা, যে হায়েস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে 33। তার মানে বলতে চাইছি এই পরীক্ষাটা হায়েস্ট উঠেছিল 36-এর মধ্যে 33। আর সেখানে কি আসলে যে 33 পেয়েছে কতগুলো প্রশ্ন ঠিক উত্তর করছে, 38টা। 38টা, বেশ। তাহলে এবার কি, তাহলে দেখে নেবো কারা কারা পেয়েছিল। তাহলে এখানে হায়েস্ট মার্কস যে পেয়েছিল অমিত, আজাদ, আরফিন এবং দেবজিৎ। তাহলে 36-এর মধ্যে কত পেয়েছিল, 33। তো আজকের কি থাকবে, এবার একটা অ্যাক্টিভিটি থাকবে যেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যে মস্তিষ্কের আবরণের অন্তর্বর্তী স্তরের নাম কি। তাহলে মস্তিষ্কের আবরণের অন্তর্বর্তী স্তরের নাম কি? অপশন এ হচ্ছে ডিউরামেটার, অপশন বি পিয়ামেটার, অপশন সি অ্যারাকনয়েড মেটার, আর অপশন ডি হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে এখানে মস্তিষ্কের আবরণের অন্তর্বর্তী স্তরটার নাম কি? তাহলে আজকের সেট এটা শেষ। এবার আমরা আবার পরবর্তী অর্থাৎ সেট নাম্বার 3 এর পরে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ।